ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। কোয়েশ্চেন্স, নিট কোয়েশ্চেন্স 2024। আজ ক্লাসটা হবে ক্লাস 11 চ্যাপ্টারের উপর। ফিজিক্যাল কেমিস্ট্রি যে চ্যাপ্টার গুলো রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো হচ্ছে মানে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেকেন্ড স্ট্রাকচার অফ অ্যাটম, থার্ড থার্মোডাইনামিক্স, ফোর্থ কেমিক্যাল বন্ডিং, ফিফথ ইকুইলিব্রিয়াম, সিক্সথ রেডক্স। এই 6টা চ্যাপ্টার ক্লাস 11 এর ফিজিক্যাল কেমিস্ট্রির এই 6টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট নিটের জন্য। এই 6টা চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করো। আর নিটের কোশ্চেন মানে একটু থিওরি ঘাসা কোশ্চেন থাকে, একটু থিওরি সূত্র এবং ডেফিনেশন গুলো ভালো করে পড়বে, এমনিতেই পেরে যাবে। ঠিক আছে, তো এখন আমরা এই 6টা চ্যাপ্টারের উপর কিছু কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা থার্মোডাইনামিক্স এর উপরই ফার্স্ট আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো 2Cl থেকে Cl2 একটা রিঅ্যাকশন দেওয়া আছে, সেখানে বলছে কারেক্ট অর্ডার কোনটা। দেখো একটা কথা বলি, এই যে 2Cl সেখান থেকে Cl2, এটার মানেটা কি বলো তো? Cl2 মানে নিশ্চয়ই Cl এর সাথে Cl এর বন্ড হয়ে আছে, আর 2Cl মানে এই বন্ডটা ভেঙে দুটো Cl অ্যাটম হয়ে আছে। তার মানে এটার মানেটা কি? তার মানে দুটো Cl অ্যাটম জুড়ে একটা Cl2 বন্ড ফর্ম হয়েছে, ঠিক কি না? আর আমি যদি এইটা থেকে এটা ভাবি, তার মানে বন্ডটা ভেঙে গিয়ে এইটা তৈরি হয়েছে। দেখো আমরা সবাই জানি একটা বন্ড যদি ভাঙতে চাই তাহলে আমি তাকে এনার্জি দিতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি এটা করতে চাও, তার মানে তুমি বন্ডটাকে ভাঙছো, ভাঙলে এটা হবে। কিন্তু তোমাকে বলেছি এটা থেকে এটা, তার মানে দেখো বন্ড জুড়ছে, তার মানে দেখো দুটো Cl জুড়ে বন্ড তৈরি হচ্ছে একটা। তাহলে বন্ড জুড়ছে মানে কি হবে? শক্তি দেবে না, শক্তি ছাড়বে। শক্তি ছাড়া মানে তাপমোচী প্রক্রিয়া, মানে এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস মানে ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ লেস দ্যান 0। এটা বুঝে গেলাম, বোঝা গেল? আর একটা কথা শোনো, ডেল এস, একটা কথা বলি, এখানে দুটো Cl অ্যাটম, অবশ্যই গ্যাস, এটাও গ্যাস, একটা ক্লোরিন মলিকিউল, আর এটা দুটো Cl অ্যাটম। যত অ্যাটমস হোক আর মলিকিউলস হোক, নাম্বার অফ পার্টিকেলস যত বাড়বে তত কিন্তু র্যান্ডমনেস, বিশৃঙ্খলতা বাড়বে, ধাক্কাধাক্কি ছোটাছুটি এগুলো বাড়বে। তাহলে একটা মলিকিউলের যা র্যান্ডমনেস, বিশৃঙ্খলতা, দুটো পার্টিকেলের র্যান্ডমনেস বেশি হবে। তার মানে এখান থেকে এখানে যখন যাচ্ছ র্যান্ডমনেসটা কমে যাবে, মানে বিশৃঙ্খলতা কমবে। বিশৃঙ্খলতা কমলে এনট্রপি চেঞ্জ, মানে এনট্রপির পরিবর্তন নেগেটিভ হবে। তার মানে ডেল এসটা হবে নেগেটিভ, মানে লেস দ্যান 0। ওই জন্য ডেল এইচ লেস দ্যান 0, ডেল এস লেস দ্যান 0। তাহলে কোনটা অ্যান্সার? বি অ্যান্সার রাইট। ওকে, বি অ্যান্সার রাইট, এটা অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো এটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, একদম 11 প্রথম শুরু করাতে তোমরা সেই অণু পরমাণু মোল নিয়ে যেগুলো কাজ করেছিলে সেই চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন। ঠিক আছে, এটা খুব ভালো করে শিখতে হবে। দেখো কেমন ধরনের কোয়েশ্চেন আসে। দেখো বলছে নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক পরমাণু বর্তমান? ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস ইন হুইচ, কোনটির মধ্যে অ্যাটমস নাম্বার ম্যাক্সিমাম আছে? ভালো করে শোনো, প্রত্যেকটা দেখো 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম, কিন্তু প্রত্যেকের মলিকুলার ওয়েট, অ্যাটমিক ওয়েট সব তো আলাদা আলাদা। দেখো 1 গ্রাম O2 মলিকুলার ওয়েট কত? 16 × 2 মানে 32। তার মানে 32 গ্রামের মধ্যে রয়েছে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস, মানে 6.0। আমি 6 পয়েন্টটা লিখছি না, 6 লিখছি জাস্ট। হ্যাঁ, 6 × 10⁻23। তাহলে 1 গ্রামের মধ্যে কত আছে? তার মানে 6 × 10⁻23/32। এটা অ্যান্সার, মানে প্রথমটা। সেকেন্ডে দেখো লিথিয়ামের অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে কত? 7। তার মানে দেখো 7 গ্রামের মধ্যে রয়েছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 গ্রামের মধ্যে কত আছে? অ্যাভোগাড্রো নাম্বার বাই 7। একইভাবে করো এজির ক্ষেত্রে, যেহেতু অ্যাটমিক ওয়েটটা 108, তাহলে হবে 6 × 10⁻23/108। তারপরেরটাও সেম হবে, ম্যাগনেসিয়ামের 24, মানে 6 × 10⁻24/24। ঠিক আছে, এবার তুমি একটা কথা ভাবো, প্রত্যেকের ওপরেরটা দেখো প্রত্যেকেরই তো সেম, নিচের গুলো দেখো, নিচে 32, এর নিচে 7, এর নিচে 108, এর নিচে 24। নিচে যত ভ্যালুটা কম হবে সেটার টোটালটার মানটা তত বেশি হবে, তাই না? তার মানে দেখো নিচে 7টা যেটা কম এটা আছে, তাই জন্য এটার মানটা সব থেকে বেশি। ওই জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম সব থেকে বেশি থাকবে কোনটা? এইটা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, তোমরা বলতে পারো স্যার এখানে তো O2 মলিকুল আছে, এগুলো তো অ্যাটম, এখানে বলে তো অ্যাটম নাম্বার। দেখো ঠিক কথা, তুমি যদি বলো O2 32, এটা যদি মলিকিউল নাম্বার হয়, অ্যাটম নাম্বার মানে বুঝতে পারছো একটা O2-র মধ্যে আবার দুটো O আছে। তাহলে এতগুলো O2-র মধ্যে ইন্টু যদি 2ও করো, তাহলে 2 দেওয়া কাটাকুটি করলে এটা 16 আসে, সেই তো 7-এর কম তো কমবে না। ঠিক আছে, মানে অ্যান্সারটা কিন্তু এটাই হবে। ঠিক আছে, এটা 32 আছে মানে মলিকুল নাম্বার, এটাকে যদি অ্যাটম নাম্বারে নিয়ে ট্রান্সফার করে দাও, তার মানে বুঝতে পারছো তো 32 তার সঙ্গে আবার 2 যদি গুণ করে দাও, সেই তো নিচে 16 আসবে। এটা তো সব থেকে কম হচ্ছে, মানে নিচেরটা কম হচ্ছে, মানে এটার ভ্যালুটা সব থেকে বেশি হলো। তার মানে অ্যান্সার হবে এইটা। নেক্সট কোশ্চেন দেখো, কেমিক্যাল বন্ডিং থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। কেমিক্যাল বন্ডিং স্ট্রাকচার
মানে শেপ অফ মলিকিউলস, লোন পেয়ার কাউন্ট আর হাইব্রিডাইজেশন। মোস্ট ইম্পর্টেন্ট নিট, ঠিক আছে, নিটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এইরকম কোয়েশ্চেন কিন্তু নিটে এখন প্রচুর দিচ্ছে। এই যে দুটো স্তম্ভ দিয়ে দিচ্ছে, দিয়ে মেলানো, এরকম কোয়েশ্চেন থাকবেই। এখন নিটে একটা বাঁধা ধরা কোয়েশ্চেন হয়ে গেছে, 35 to 40% কোয়েশ্চেন এরকম স্তম্ভ 1 স্তম্ভ 2 বলে অপশন দিয়ে এরকম কোয়েশ্চেন দিচ্ছে। আর একটা কোয়েশ্চেন কি দেওয়া হচ্ছে যে তথ্য 1 তথ্য 2 দিয়ে দুটো তথ্য দিয়ে বলছে দুটো তথ্যই ঠিক, দুটো তথ্যই ভুল, একটা তথ্য ঠিক, একটা তথ্য ভুল, দুটো তথ্য ভুল, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে। যাই হোক, তো এরকম ভাবে, আচ্ছা এখানটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কোয়েশ্চেনটা করতে বলছি। এটা দেখো কোয়েশ্চেনটা ঠিকই আছে, এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো কিন্তু করেন, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, আমরা শিখে নেবো বিষয়টা শিখে নিয়ে আমরা নিজেরা অপশন তৈরি করে নেবো, কি আছে, তাই না? তো দেখো, তো প্রথমে এই যে কম্পাউন্ড গুলো দিয়েছে দেখো, সেই কম্পাউন্ড গুলো স্ট্রাকচার গুলো এইগুলো দেওয়া আছে, ঠিক আছে। তবে তোমাকে অপশন দিলে একটা সুবিধা কি হবে, সবগুলো করতে লাগে না, একটা দুটো করলেই দেখবে যে অপশনের সাথে ম্যাচ করছে সেটা মেরে দেওয়া যায়, এখানে সবগুলো তোমায় করে করে দেখতে হবে। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো প্রথমে HCl4, আমি একটা কথা বলি শোনো, তোমরা একটা ফর্মুলা নিশ্চয়ই জানো, এই ফর্মুলাটা H = ½ V + X - C + A, ঠিক আছে, আর L = H - X - D। এটা হাইব্রিডাইজেশন কি করে বের করে, ভালো করে শোনো। ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, মানে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, আর এক্স মানে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, ঠিক আছে। ক্যাটায়ন চার্জ অ্যানায়ন চার্জ এখানে লাগবে না, কেন বলতো, দেখছো না মাথায় কোনো মাইনাস প্লাস চার্জ নেই, মানে আমি এই ফর্মুলার মধ্যে এগুলো ধরবই না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি আগে থেকে, শুধু এইটার লাগবে, ঠিক আছে। তো এটা ঠিক আছে। ডি মানে কি হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, বাইভ্যালেন্ট অ্যাটম নাম্বার। মনে রাখবে, তুমি বলবে স্যার একযোজী পরমাণুর সংখ্যা কোনগুলো, হাইড্রোজেন আর হ্যালোজেন মনে রাখবে, আর দ্বিযোজী পরমাণুর সংখ্যা মনে রাখবে শুধু অক্সিজেন, ঠিক আছে। তো আমরা এক এক করে করছি। দেখো প্রথমে HCl4 করছি, HCl4 এর ক্ষেত্রে ফর্মুলা পেয়েছি হাফ। জেনন মানে তো নোবেল গ্যাস, নোবেল গ্যাসের শেষ কক্ষে ইলেকট্রন 8টা, ফ্লুরিন কটা 4টে, তাহলে 8 এর সাথে 12/2 মানে কত হবে 6। 6 মানে হাইব্রিডাইজেশন কি হবে sp3d2। L কি হবে, এটা H এর ভ্যালু বেরোলো, L এর ভ্যালু H - X - D, তো এরকম H কত বেরোলো 6, X কত 4, দ্বিযোজী পরমাণু অক্সিজেন পরমাণু নেই মানে 0, কত হলো লোন পেয়ার দুটো। sp3d2 আর লোন পেয়ার 2 হলে ভালো করে শোনো, 6 মানে কেন sp3d2 হয়েছে বুঝতে পেরেছো। দেখো 3 হওয়া মানে spp sp2, 4 হওয়া মানে spp sp3, 5 হওয়া মানে spp d sp3, 6 মানে spp dd sp3d2। এবার sp3d2 মানে সবাই জানো স্ট্রাকচারটা এরকম, যদি সব বন্ড হয়, এটা স্ট্রাকচারটাকে নাম কি বলে, অক্টাহেড্রয়, অষ্টতলকীয়। কিন্তু যদি দেখা যায় এরকম এই sp3d2 এর মধ্যে লোন পেয়ার একটা আছে, তখন একটা লোন পেয়ার যদি এখানে বসিয়ে দাও, তখন এটা শেপ কি হয়ে যাবে, বর্গ পিরামিড, ঠিক আছে, স্কোয়ার পিরামিড। আবার যদি এর মধ্যে দুটো লোন পেয়ার হয়, তখন হবে সমতলিক বর্গাকার, স্কোয়ার প্ল্যানার। তো এখানে দেখো sp3d2 দুটো লোন পেয়ার আছে, মানে এইটা সমতলিক বর্গাকার মানে স্কোয়ার প্ল্যানার, বুঝতে পেরেছো। তার মানে এইটার হবে এইটা, ঠিক আছে। এরকম করে সবগুলো তুমি করতে পারবে। HCF6 করো, HCF6 করলে কি হবে, হাফ জেননের শেষ কক্ষে ইলেকট্রন 8 প্লাস ফ্লুরিন 6টা, তার মানে 7, 7 মানে sp3d3। L = H7, X, X হচ্ছে 6, দ্বিযোজী নেই, লোন পেয়ার একটা। sp3d3 আর লোন পেয়ার একটা হলে সেটাকে বলা হয় বিকৃত অষ্টতলকীয়, বিকৃত অষ্টতলকীয়, তার মানে এটা হবে এইটা, বুঝে গেল। এরকম ভাবে সবগুলো করে দিতে পারবে। ধরো সাপোজ XeO3 করছি, XeO3 দেখো XeO3 এর ক্ষেত্রে হাফ, ভি মানে কত শেষ কক্ষে 8টা। দেখো এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এই যে 4 বসাচ্ছিলাম, এখানে 4 ছিল বলে তুমি বলবে স্যার 3 আছে মানে 3 বসাম, আমি বলেছি একযোজী পরমাণুর সংখ্যাটা X, অক্সিজেন কিন্তু একযোজী পরমাণুর সংখ্যা নয়, মানে মনোভ্যালেন্ট অ্যাটম নয়, তার মানে এটা কিছু বসাবো না, ঠিক আছে। 8/2 মানে কত 4, 4 মানে কত sp3। L = H4, X কত নেই, দ্বিযোজী পরমাণু কটা আছে 3টে, মানে কত লোন পেয়ার 1, sp3 লোন পেয়ার 1 হলে পিরামিড, তার মানে এটার কি হবে পিরামিড, তার মানে এইটার কি হবে যেটা পড়ে আছে সেইটা। এবার যে অপশনটা দেবো, অপশনটা কোশ্চেনটা নেই বলে দেয়, যেটা হবে সেটা দিয়ে দেবে, বুঝতে পারলে। এইভাবে তোমায় কোশ্চেনগুলো করতে হবে। নেক্সট কোশ্চেন দাও, 4 দিকের কোশ্চেন। দেখো ইকুইলিব্রিয়ামের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাফার সলিউশন, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই ইম্পর্টেন্ট টপিক ইকুইলিব্রিয়ামের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, নিটের জন্য অনেকবার কোশ্চেনটা পড়েছে, বাফার সলিউশন। বাফার সম্পর্কে যদি ভালো করে জানতে চাও, মনে রাখবে তার আগে আমি একটা কথা বলি শোনো। পৃথিবীতে তীব্র অ্যাসিড মানে আমরা সবাই এতদিন যাবত বুঝে আসছি এই 3টে অ্যাসিড তীব্র, আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষার কোনগুলো, এইগুলো হচ্ছে তীব্র ক্ষার, ঠিক আছে। এইগুলো বাদে যেগুলো আছে সব হচ্ছে মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষার। বাফার সলিউশন কারা, মনে রাখবে, শুনে নাও, মন দিয়ে শুনবে।
এক হচ্ছে মৃদু অ্যাসিড প্লাস তার লবণ। লবণটা কি করে তৈরি করবে? এই মৃদু অ্যাসিড অন্য একটা তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে যে লবণটা করবে সেটা হচ্ছে তার লবণ। বি, আর কি হতে পারে? মৃদু ক্ষার, আর এই ক্ষারটা একটা তীব্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যে লবণটা করবে সেটা হচ্ছে তার লবণ। এইগুলো হচ্ছে বাফার, ঠিক আছে? তো ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটু গুণ করবো। দেখো এটা, এই যে এটা দিয়েছে, ভালো করে শোনো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড, দেখো এটা মৃদু অ্যাসিড। আমি যদি গুণ করি, দেখো 25 এর সঙ্গে 0.1 গুণ করলে কত হবে? 2.5, আর এটার সাথে এটা গুণ করলে 5। তার মানে দেখো এটা বিক্রিয়া করে কি তৈরি করবে বলো? CH3COOH আর NOH বিক্রিয়া করে CH3COONA। তার মানে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়া একটা লবণ তৈরি করলো। খুব ভালো কথা, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি করলো, মানে এটা তৈরি করলো। তার সঙ্গে মৃদু অ্যাসিড থাকতে হবে, তবে সেটা বাফার হবে। কিন্তু মৃদু অ্যাসিড থাকবে কোথায়? কারণ এটা তো 25 × 0.1 করলে কত হচ্ছে? 2.5, আর এটা তো 5 হচ্ছে। তার মানে এটার সঙ্গে এটা বিক্রিয়া করার পর এটা 2.5 এর সাথে এটা 5 বিক্রিয়া করলে 2.5 রিঅ্যাকশন করলে এটা এক্সট্রা পড়ে থাকে। এটা তো এক্সট্রা পড়ে থাকছে না। এটা এক্সট্রা পড়ে থাকলে তবে সেটা মৃদু অ্যাসিড পড়ে থাকছে। বোঝা গেল ব্যাপারটা? সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড যখন দিয়েছে, এরা বিক্রিয়া করে কি তৈরি করছে? CH3COONA। এটা একটা লবণ তৈরি করলো। তার সঙ্গে যদি CH3COOH পড়ে থাকে তবে সেটা বাফার। এখন এটার পরিমাণ বেশি থাকলে এটা তো পড়ে থাকছে না, তার মানে এটা বাফার আর হচ্ছে না। বুঝতে পারলে কথাটা? তার মানে এটার থেকে এটার পরিমাণ যদি বেশি দেয়, তার মানে এটা বিক্রিয়া করলে লবণ তো হবে, আর এক্সট্রা এটা পড়ে থাকলে তবে সেটা বাফার হবে। কিন্তু এখানে অ্যাসিডিক অ্যাসিড বেশি নেই, অ্যাসিডিক অ্যাসিডটা কম আছে, তাহলে হবে না। নেক্সট দেখো 10 আর এটা কত হচ্ছে? 10, দুটোই সমান সমান হচ্ছে, এটাও হবে না। এখানটা দেখো 20 আর 10, 20 আর 10, দেখো ভালো করে শোনো, এটা আমি দেখাচ্ছি। দেখেন 20 আর 10, তার মানে 20, দেখো এটা গুণ করলে কত হবে? 20 NH4OH, আর এটা গুণ করলে 10 HCl, 10 HCl। দেখো এটা যদি এর সঙ্গে যদি রিঅ্যাকশন করে তৈরি করবে কি? NH4Cl, মানে এটা 10 এর সাথে এটা 10, এটা তো দুটো দেখো আলাদা আছে, এটা 10 আছে, এটা 20 আছে। 10 রিঅ্যাকশন করবে, কোনটা এক্সট্রা পড়ে থাকবে? NH4OH এক্সট্রা পড়ে থাকবে। দেখো এটা কিন্তু বাফার হচ্ছে। কেন বাফার হচ্ছে বলো তো? মৃদু ক্ষার ও তার লবণ, দেখো দুখানা তৈরি হচ্ছে। দেখো এটা একটা ক্ষারীয় বাফার, এটাকে আম্লিক বাফার বলে, এটা ক্ষারীয় বাফার। কোশ্চেনে আমি দিয়েই দিয়েছে কোনটা ক্ষারীয় বাফার। বুঝতে পারলে কথা? তার মানে অ্যান্সার হবে এইটা, সি এরটা অ্যান্সার হচ্ছে। বোঝা গেল কি? তো এইভাবে কোয়েশ্চেন গুলো করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে যাও। রেডক্স, দেখো রেডক্স মানে সবাই জানো ব্যালেন্স করা, তো এইগুলোতে এমসিকিউ কোশ্চেনে থাকবে না, কিন্তু এটা ভুল ধারণা। রেডক্স থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, ব্যালেন্স থেকে কোশ্চেন থাকতে পারে। সেটা কিভাবে থাকে দেখো, শুনে নাও। ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো MnO4 মাইনাস থেকে বুঝতে পারছো Mn2 প্লাস হয়েছে, তাই তো? তো সেটা আমরা ব্যালেন্স করছি। দেখো MnO4 মাইনাস থেকে হয়েছে Mn2 প্লাস, ব্যালেন্স করি। যেহেতু অ্যাসিড মাধ্যমে H প্লাস আছে, দেখো একটা Mn, চারটে O, ওই জন্য এখানে 4H2O দেবো। ও ব্যালেন্স করার জন্য 4H2O, 8H, তার মানে আমি এদিকে দেবো 8H প্লাস। ব্যালেন্স করা হয়ে গেল, চার্জের ব্যালেন্স করো। এদিকে টোটাল কটা প্লাস আছে? দুটো প্লাস। এদিকে টোটাল কটা প্লাস আছে? দেখো 7টা প্লাস। কেন বলতো? 8টা প্লাস আর একটা মাইনাস, মানে 7টা প্লাস। তার মানে এখানে 5টা প্লাস এক্সট্রা আছে, তার মানে এখানে 5 ইলেকট্রন দিলে তবে ব্যালেন্স হলো। এবারে দেখো এইটা থেকে তৈরি হচ্ছে কোনটা? এইটা, মানে কি C2O4 2 মাইনাস থেকে কি তৈরি হচ্ছে? CO2। ব্যালেন্স করছি, কার্বন দুটো হয়ে গেল, চারটেও ব্যালেন্স হয়ে গেছে। এখানে দুটো মাইনাস, এখানে তাহলে দুটো ইলেকট্রন দাও, ব্যালেন্স হয়ে গেল। দেখো এই একটা রিঅ্যাকশন 2 আর এই রিঅ্যাকশনটা 1। দেখো দুটো রিঅ্যাকশনকে আমরা, এটা যেহেতু 5টা ইলেকট্রন, এটা যেহেতু দুটো ইলেকট্রন, আমরা কিন্তু সমান করার জন্য ইলেকট্রন সংখ্যা এটাকে 2 দেওয়া গুণ করবো, আর এটাকে কয় দেওয়া গুণ করবো? 5 দেওয়া গুণ করে যখন যোগ করে বসাবো, তাহলে MnO4 মাইনাসের সামনে 2 আসবে, আর এর আগে কত আসবে? 5। তাহলে এর মোল সংখ্যা 2 আর এর মোল সংখ্যা 5। তাহলে দেখো ম্যাঙ্গানেটের 2 আর অক্সালেটের 5 কোনটায়? এই দেখো এইটাই আছে। দেখো ভালো করে দেখো, MnO4 2 আর অক্সালেট 5, তার মানে অ্যান্সার সি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন্স, অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটম থেকে কিন্তু কোয়ান্টাম নাম্বার পার্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিট 2024। ওকে, এখানে যেটা তোমাকে 4টে সাবসেল বলে দিয়ে বলছে যে ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডার, মানে শক্তি ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি, শক্তির অধক্রমে সাজাতে বলেছে, তাই না? তো কি করে আমরা বের করবো? যে জানো নিশ্চয়ই আউটবাউ প্রিন্সিপাল এটা কাজ করে। 4টে অরবিটাল আমি বলে দিচ্ছি, শোনো। প্রত্যেকের যেটা বের করতে হবে সেটা কি? N+L। প্রত্যেকের N+L বের করো। এর N কত? 4,
এল কত তোমরা নিশ্চয়ই জানো, এস পি ডি এফ জি, এল এর মান 0 1 2 3 4। তাহলে দেখো ডি মানে এল এর মান কত 2, মানে 4 + 2 মানে 6, এটা কত হবে? 5 প্লাস পি এর এল এর মান কত 1 মানে 6, এটা কত হবে? 5 প্লাস এফ এর এল কত 3, মানে 5 প্লাস 3 মানে 8, 6 পি 6 প্লাস 1, তাই না? পি কত হবে 7। তার মানে যার এন প্লাস এল ভ্যালু বেশি তার এনার্জি বেশি, তার মানে 5f এর এনার্জিটা সবথেকে বেশি। তারপরে 6p, তারপরে এদের দুজন ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল হয়ে গেলে যার এন এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি। ইকুয়াল মানে এনার্জি বেশি, মানে বুঝতে পারছো দুজনের ইকুয়াল, এর এন এর ভ্যালু 5, এর এন ভ্যালু 4, কারণ এর এনার্জি এন এর ভ্যালু বেশি বলে এরটা বেশি, মানে 5p তারপরে কি 4d, ঠিক আছে 4d। এটা ডিক্রিজিং এনার্জি হলো, তার মানে 5f সবথেকে ফার্স্ট, তারপরে 6p, তারপরে 5p, তারপরে 4d। দেখো মনে হয় ফার্স্ট অপশনটাই হচ্ছে, তাহলে অ্যান্সার এইটা। ওকে, এইভাবে সমস্ত অ্যান্সারস গুলো করতে হবে, ঠিক আছে? আজ আমরা এখানে ক্লাসটা শেষ করলাম 11 ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে। আবার নতুন নতুন অনেক ক্লাস দেবো, কারণ আর নিটের এক্সাম আর কটা দিন মাত্র বাকি। হয়তো পরের দিন আমরা ইনঅর্গানিক বা অর্গানিকের স্পেশাল ক্লাসের স্পেশাল ভিডিও নিয়ে আমরা আপলোড করবো, সেগুলো অবশ্যই দেখো, চ্যানেলে চোখ রাখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ক্লাস শেষ আজকে, বাই।